আচ্ছা, আজকের আমাদের আলোচ্য যে ঔষধটা আসছে সেটা খুব কমন ঔষধ, আমাদের বহুল প্রচলিত ঔষধ বা বহুল ব্যবহৃত ঔষধ, যেটাকে ইংরেজিতে বলা হয় পলিক্রেস্ট মেডিসিন। আমাদের কতগুলো পলিক্রেস্ট মেডিসিন আছে। পলিক্রেস্ট কথাটা বাংলা হলো বহুল ব্যবহৃত। তার মানে বহুল ব্যবহৃত মেডিসিনগুলোর সংজ্ঞাটা একটু আপনাদের জানানো দরকার। সেটা হলো, আমি যদি কোনো কারণে একটা ঔষধকে খুব বেশি পরিমাণ ব্যবহার করি, জানি আর না জানি, বা কুসংস্কারের জায়গা থেকে বা সংস্কার অবমুক্তির জন্য জায়গা থেকে যদি আমরা কোনো ঔষধকে যদি বেশি ব্যবহার করি, যে না আমি খুব অ্যাকোনাইট বেশি করি, আমার খুব বেশি লাগে, এটাই যে হয়ে যাবে পলিক্রেস্ট এমন কোনো কথা নাই। তার মানে পলিক্রেস্টের মূল কথা হলো, যে সমস্ত ঔষধের ক্রিয়ার পরিধি ব্যাপক, অধিক ক্রিয়ার পরিধি, শরীরের বিভিন্ন অর্গানের করে কাজ করে, কোনো সমাজ বা কোনো রাষ্ট্রের জনগণের প্রেক্ষিতে যে মেডিসিনটা খুব বেশি কাজ করে, সেই মেডিসিনটা হলো বহুল ব্যবহৃত ঔষধ বা পলিক্রেস্ট মেডিসিন বলা হয়। যারা ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীরা যদি থেকে থাকেন, দু একজন আছেন, আপনাদের একটা প্রশ্ন আসে, বিশেষ করে নাক্সবম ঔষধটা থেকে প্রশ্ন আসে, তখন আসে এটা যে পলিক্রেস্ট মেডিসিন কাকে বলে, নাক্সবমকে কেন পলিক্রেস্ট মেডিসিন বলা হয়, প্রমাণ করো। ঠিক আছে, আচ্ছা, এটা নিয়ে আমরা পরে এক সময় আলোচনা করবো। আমরা আজকে যে মেডিসিনটা নিতে যাচ্ছি, এই মেডিসিনটা সম্পর্কে সবাই আমরা অবগত। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে হোমিওপ্যাথি ঔষধ যে ভেষজগুলো, সেই ভেষজেও যে ঔষধ তৈরি হতে পারে, তার ভিতরেও যে আরোগ্য ক্ষমতা সৃষ্টি হতে পারে বা আরোগ্য ক্ষমতা থাকতে পারে, এটা অকল্পনীয় কিছু ব্যাপার। যেমন আমাদের সিলিকন বা বালি দিয়ে আমাদের একটা ঔষধ তৈরি হয়, সিলিকা বা সাইলেশিয়া। চিন্তা করা যায় যে শুকনো বালি, শুষ্ক বালি, এ দিয়ে কী করে ঔষধ তৈরি হয়, কিন্তু তার কার্যক্ষমতা যদি দেখেন আপনারা, আশ্চর্য হতে হয়। ঠিক তেমনই আমাদের যে দৈনন্দিন খাবার লবণ, সে খাবার লবণ দিয়ে আমাদের একটা ঔষধ তৈরি হয়, এবং সে ঔষধটা অত্যন্ত গভীর ক্রিয়া মেডিসিন, অত্যন্ত কার্যকারী মেডিসিন। খাবার লবণ, এটা দেখা যায়, অবশ্য প্যাকেটের সিল বেশি হয়ে গেছে, খাবার লবণ। ঠিক আছে, এই খাবার লবণটা দিয়ে একটা ঔষধ তৈরি হয়। এখন এই খাবার লবণ তো আমরা প্রতিদিন আমাদের ডাইনিং টেবিলে সবার সাথে পরিচয় আছে, তো স্যার কই তার এ দিয়ে তো আমার কোনো উপকার পাচ্ছি না। পাচ্ছি, সামান্য কথা না, আমার দেহের জৈব তরলের একটা উপাদান হলো আমার খনিজ লবণ, সেখানে অত্যাবশ্যকীয় একটা লবণ, কিন্তু ওটাকে পোটেন্টাইজ করা হয় না, এটাকে ঔষধে রূপান্তরিত করা হয় নাই। তা ভেষজ আর মেডিসিন, আমি আগে একদিন বলেছিলাম যে ভেষজকে যখন পোটেন্টাইজ করে তার শক্তিকে বিস্ফোরণ ঘটানো হয়, তখন সে ঔষধে পরিণত হয়। তা আমাদের এই খাবার লবণ এখন যে অবস্থায় আছে, ক্রুড বা স্থূল অবস্থায় আছে, এটাকে যখন হোমিওপ্যাথি প্রসেসে যখন পোটেন্টাইজ করা হয়, তখন ওর শক্তিগুলো বিস্ফোরিত হয়, শক্তিগুলো বিস্ফোরিত হয়ে তার একটা কার্যক্ষমতা বেড়ে যায়। সেটাই মূলত আমাদের শক্তি। তাহলে খাবার লবণের ভিতরে আরোগ্য লুকায়িত আছে, নিহিত আছে, এবং খুব সুন্দর সুন্দর আরোগ্য নিহিত আছে। কি কি আছে সেটা আমরা দেখব। আপনারা প্রতিটা মেডিসিন যখন পড়েন বা আমি যখন আলোচনা করি, আমি চেষ্টা করি একদম ভেষজের সাথে, এটা হলো ভেষজ, নো মেডিসিন, মেডিসিন হয়ে যাবে এটাকে যখন পোটেন্টাইজ করে শক্তিতে রূপান্তর করব, তখন এটা মেডিসিনের রূপান্তর হবে। এখন কিন্তু সে ভেষজ। তাহলে আমরা যে বইগুলোনে পড়ছি, সেই বইগুলোনে যে লক্ষণগুলো পাচ্ছি, সেটা হলো প্রবীণকৃত লক্ষণ, এর সাথে কি মিল আছে। আমরা আরেকটু গোড়াপত্তন করতে চাই মেডিসিনটাকে মনে রাখার জন্য, হোমিওপ্যাথিটাকে আরেকটু প্রতিষ্ঠিত করার জন্য। আমরা এই ভেষজের সাথে রোগীর কী কী সাদৃশ্য আছে, এরকম একটা তুলনা আমরা সবসময় দিয়ে থাকি, যেটাকে আমি বলি গোড়াপত্তন, ঔষধের গোড়াপত্তন বা ফাউন্ডেশন বা বেসমেন্ট, এরকম একটা কথা বলি। তাই আজকের আমরা দেখব যে লবণের সাথে, একদম সরাসরি লবণের চরিত্রের সাথে, লবণের বাহ্যিক গঠনের সাথে, লবণের আভ্যন্তরীণ বৈশিষ্ট্যের সাথে আমার রোগীর কী কী বৈশিষ্ট্যতা বা বৈশিষ্ট্য আছে, সাদৃশ্য আছে, সেই জিনিসটাকে আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা আলোচনা করি 1 নম্বরে বলি। ঠিক আছে, 1 নম্বর বলতে আজকের আমরা প্রতিদিন আমরা ভেষজ থেকে শুরু করি আর রোগীর সাথে তুলনা করি। আজকের আমরা রোগী দিয়ে প্রথম ভেষজের সাথে তুলনা করব। আগে রোগীর কথাটা বলবো, তারপরে আমরা ভেষজের সাথে যাব। আমরা সবাই জানি, যারা আপনারা পড়েছেন নেট্রামের প্রথমে কথা আছে, নেট্রামের রোগী শুষ্ক, জীর্ণ শীর্ণ শুষ্ক। আবার কেউ কেউ স্পেসিফিকভাবে বলেছে যে গলাটা বেশি শীর্ণ হয়, গলপ্রদেশটা খুব বেশি শুকনো হয়, নেট্রামের প্রথম যে লক্ষণ। তাহলে
গাঠনিক দিকটা কেন আগে চলে আসলো এটা কেউ বলতে পারবেন? যেমন একজন রোগী এখানে প্রবেশ করার সাথে সাথেই আমি যে তার মনোস্তরে, আমাদের তো মেন্টাল সিমটম সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু সেই মেন্টাল সিমটমে যেতে গেলে তো একটা প্রসেস লাগবে। সে তার রোগের কথা বলবে, তারপর তার মনের আলমারি আমি খুলবো, সুবিধা বুঝে আমি চাবি দিয়ে খুলে তারপর ওইখান থেকে সন্ধান করব। সবার আগে রোগীটা যখন প্রবেশ করে তখনই কিন্তু তার আমি গেট আপটা দেখে নিচ্ছি, তার গঠনটা দেখে নিচ্ছি না? সবার আগে কিন্তু আমরা সেই কাজটা করে নিয়েছি। তাহলে আমরা সেইখান থেকে 1 নাম্বার দিয়ে শুরু করব যে রোগীটা হলো জীর্ণ শীর্ণ এবং শুষ্ক, অপেক্ষাকৃত গলা চিকন, এরকম আপনাদের বইয়ে আছে। এই শুষ্কতার পিছনে কে দায়ী আমাদের সেটা খুঁজতে হবে। আমরা দেখি সেই শুষ্কতার পিছনে আমার এর সাথে কোনো সাদৃশ্য আছে কিনা। আমরা এমন কোনো মানুষ নেই, শিক্ষিত সাধারণ মানুষ, অমুক মানুষ সবাই এটা জানিয়ে গেলাম, টিভিতে দেখেছি, শুনেছি, অমুক করেছি, যে লবণের ভিতরে একটা উপাদান থাকে, সেটা যদি না থাকে তাহলে এক ধরনের রোগ হয়, এরকম একটা কথা শুনি আমরা। কি সেটা? আয়োডিন। লবণের ভিতরে একটা প্রধান উপাদান হলো আয়োডিন। সেই আয়োডিন কেন কম বেশি হয়? শুধুমাত্র আয়োডিন, এই লবণের নাই আয়োডিন, এবার যে সে কী করে এটা আমাদের জানতে হবে। সেখানে জানতে হলে আমাদের হোমিওপ্যাথিকে আরেকটু আগ বাড়িয়ে বলতে হবে, হরমোনের সাথে সংশ্লিষ্টতা। ঠিক আছে, হরমোনের সাথে সংশ্লিষ্টতা। আয়োডিন যে কি করে, তার মানে আপনার আয়োডিন যে প্রথমেই যে কাজটা করে সেটা হলো আপনার কোন হরমোনের সাথে কাজ করে কারো জানা আছে? থাইরয়েড থেকে যে থাইরক্সিন নামক যে হরমোনটা নিঃসৃত হয় তাকে সে প্রভাবিত করে। ঠিক আছে, এই লবণ যদি কম হয়ে যায় তখন ওই থাইরক্সের নিঃসরণ বা উৎপাদনটা কম হয়। যখনই থাইরক্সিনের উৎপাদন কম হবে তখনই তার ভিতরে সেটাকে কি বলা হয়? হাইপোথাইরয়েডিজম। ঠিক আছে, জম, লাস্টে কিন্তু জম আছে। আমার পিছনে হোয়াইট বোর্ডের উপর 3টা জম লেখা আছে, দেখেন এখানে লেখা আছে হাইপোথাইরয়েডিজম, আর একটা হলো হাইপারথাইরয়েডিজম, আর ওর সাথে আমি আরেকটা কথা লিখে রেখেছি মায়াজম। 3টা শব্দের পিছনেই কিন্তু জম আছে। এই জমে কিন্তু অনেক ক্ষতি করে ফেলে, অনেক কিছু ক্ষতি করে ফেলে। এই জন্য আমি পুরোনো একটা ক্লাসে আপনাদের বলেছিলাম যে আমাদের যেই যা বলি না কেন, আমাদের মায়াজম যেমন একটা আদি শত্রু আমাদের রোগ সৃষ্টি করার, সাথে কিন্তু মায়াজম যে কি করে, মায়াজম সরাসরি যাই কি হাতুড়ি দিয়ে রোগ তৈরি করে নাকি বা খুঁড়ে বানায় নাকি, সে আরেকজনের সহায়তায় নাই, ইন্ধনে নাই, সেটাই হলো আমাদের হরমোন। মায়াজম যে শরীরের হরমোন এবং বডি ফ্লুইড, ঠিক আছে, এবং বডি কেমিক্যালস যা কিছু আছে এরে প্রভাবিত করে। তাহলে আয়োডিন যে প্রথমে যাই করে আমার থাইরয়েড গ্ল্যান্ডকে এবং থাইরক্সিনের পরে সে প্রভাব সৃষ্টি করে। তা যদি আমাদের হাইপার হয় মানে বেশি হয়ে যায়, এই সংখ্যাটাই বেশি। এখানে মাঝখানে একটু কথা বলে নেই, নেট্রামিউরের রোগী শুষ্ক, নেট্রামিউরও কিন্তু আবার ওই যে শরীরে যখন ফুলে যায়, শরীরের রসালয় পানি জমে যায়, শরীরে হাত পায়ে পানি জমে, সেখানেও কিন্তু আমাদের নেট্রামিউরের ব্যবহার আছে। নেট্রামিউরের আরও একটু কথা বলে যাই, সবাই আমরা জানি যে নেট্রামিউর লবণ পছন্দ করে, একদম আমাদের দেশে সব ডাক্তাররা কমনভাবে জানে, ছোটোখাটো একদম তৃণমূলে যে ডাক্তাররা আছে, অল্প জ্ঞানের যারা আছে তারাও কিন্তু এটা জানে, লবণ খাইলেই নেট্রামিউর দিতে হবে। এই কথাটা ঠিক না। লবণ অনীহা, সেখানে গ্রেড পয়েন্ট আরও বেশি, লবণে অনীহাও আছে। কিসের জন্য? ওই হাইপো এবং হাইপার খেলাটা কিন্তু এখানে, যে একই লবণ খায় আমি জানি নেট্রামিউর, আবার স্যার আপনি বললেন লবণ খায় না, সেখানে নাকি গ্রেড পয়েন্ট আরও বেশি। তাহলে ঘটনাটা কী হলো? এই যে হাইপো এবং হাইপার 2 ধরনের ঘটনা ঘটিয়ে দেয়। ঠিক আছে, তাহলে আমরা হাইপারটায় আসি। ঠিক আছে, হাইপার যখন থাইরক্সিনটা বেশি হয়ে যায় তখন আমাদের কি হয়? তখন কিন্তু আমার রোগী আস্তে আস্তে শুকিয়ে যায়, রোগীর শুষ্কতা দেখা দেয়। আর এই শুষ্কতার সাথে আপনারা আরও কতগুলো শুষ্কতা একত্রে গেঁথে নেবেন। শুধুমাত্র দেহ শুষ্কতা না, নেট্রামিউর পায়খানা করে কি কঠিন না নরম? কঠিন, কোষ্ঠকাঠিন্য, সেখানে কি শুষ্কতা? এবং নেট্রামিউরের এত কঠিন কোষ্ঠকাঠিন্য হয়, বাচ্চাদের যদি নেট্রামিউরের রোগী হয় এবং কোষ্ঠকাঠিন্য আছে, বাচ্চারে বাথরুমে বসানো যায় না, কাঁদবে, ঘুরবে, সারা ঘরে চরকির মতো ঘুরবে, তারপরেও ওর পটের বসবে না, এত কষ্ট ভোগ করে। কিসের জন্য? শুষ্কতার জন্য প্রচণ্ড কষ্ট হয়, ফেটে যায়, মলদার ফেটে যায়, দেখবেন, পরে দেখবেন। নেট্রামিউরের ঠোঁট ফেটে যায়, নেট্রামিউরের জিহ্বা ফেটে যায়, নেট্রামিউরের স্কিন ফেটে যায়,
নেট্রামিউরের এই নখের কোনায় এইখানে চামড়া শুকায়, অনেকের আছে ছোটোবেলায় আপনারা খেয়েছেন, একটু চামড়া শুকাইছে উল্টো টান দিয়ে ফেলাইছেন, এটা লম্বা হয়ে একখান সুতার মতো উঠে গেছে, এবার জ্বালা কাকে বলে টের পেয়েছেন। অনেকেই ধরা পড়েছেন এই নেট্রামিউরের রোগে। শুষ্কতা কিসের জন্য হয়? এই হাইপার থাইরয়েডিজম, ঠিক আছে, এই কারণের জন্য হয়। তাহলে আমাদের এই হাইপার এবং হাইপো এবং থাইরক্সিন এই কথাগুলো যদি একটু অ্যাড করে আমরা আনতে পারি এই হোমিওপ্যাথির ম্যাটেরিয়ামেটিক মেথডে, তাহলে আমরা হোমিওপ্যাথিটা আরেকটু সায়েন্টিফিক হয়, আমরা আরেকটু যুগের সাথে তুলনা করে আরেকটু উঠে আসতে পারি এবং উঠে আসা প্রয়োজনও মনে করি। এই জিনিসটা খেয়াল রাখবেন। তাহলে 1 নম্বরে আমাদের আর কি থাকতে পারে হাইপার এবং হাইপোতে? তাহলে শুষ্কতা বলেছি, কোষ্ঠকাঠিন্যতার কথা বলেছি, এগুলো সবই শুষ্কতার ভিতরে চলে যাবে। তারপরে ঘাড় চিকন, ওটাও চলে যাবে ওর ভিতরে। ত্বক শুষ্ক, নেট্রামিউরের এই শুষ্কতা বলতে তার শুষ্ক ধরে না, তার ত্বক শুষ্ক থাকে, ঠিক আছে, রুক্ষ থাকে। আবার দুর্বলতা, এটাও এই হাইপারের জন্য শুরু হয়। তাহলে হাইপার থেকে এতগুলো লক্ষণ সৃষ্টি হয়। যদি হাইপো হয়ে যায় তখন কি হয়? তখন ওজন বেড়ে যায়, আপনারা ডিপ্রেশনে চলে যায় রোগীর। ডিপ্রেশন দেখবেন, আমার নেট্রামিউরের কত ডিপ্রেশন আছে পড়ে দেখবেন ভালো করে, মেন্টাল স্টেটটা ভালো করে পড়ে দেখবেন যে টোটাল ডিপ্রেশনে চলে গেছে, টোটাল বিষাদে চলে গেছে। আচ্ছা, ওটা আমরা পরে আসতেছি। তারপর হলো ঠান্ডা লাগার প্রবণতা। নেট্রামিউর আপনারা যারা পড়েছেন দেখেছেন যে রৌদ্র সহ্য করতে পারে না, অমুক করতে না, পানিতে প্রচুর পরিমাণ গোসল করে, গোসলখানায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগায়, গোসলখানায় গেলে বাচ্চা বের হতে চায় না, বুড়াও বের হতে চায় না, যত ঠান্ডা পানি খায় এবং ঠান্ডা পানি গায়ে ডালে। আবার নেট্রামিউরে এও পড়েছেন জলীয় হাওয়া বা সামুদ্রিক হাওয়া লাগালে সর্দি প্রবণতা। নেট্রামিউর 12 মাসই সর্দিতে ভোগে, টার্সিয়ারি স্টেজের নেট্রামিউর 12 মাসই সর্দিতে ভোগে। তাহলে এই ঠান্ডা লাগারও প্রবণতা। এই দ্বিমুখী চরিত্র হলো, গরমও লাগাতে পারে না আবার ঠান্ডাও লাগাতে পারে না। আপনাদের আগে একদিন বলেছিলাম যে বায়োপোলার লক্ষণ, দ্বিমেরু, দুইটা বিপরীত মেরুর দুটো লক্ষণ, ঠান্ডা লাগার প্রবণতা। এইটা কিন্তু হয় হাইপোর থেকে। ওই লবণের ভিতরে আয়োডিনের যদি ঘাটতি সৃষ্টি হয় তাইলে আমার থাইরক্স, ওখানেও থাইরক্সিন হরমোন উৎপাদন কম হয়। যখনই কম হয় তখনই তার ভিতরে ঠান্ডা লাগার প্রবণতা এবং ওজন বৃদ্ধি, এই লক্ষণগুলো চলে আসে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই গেল আমার 1 নম্বর। তাহলে আমরা লবণের সাথে সরাসরি সাদৃশ্য পাচ্ছি রোগীর, যে লবণের ভিতরে আয়োডিন আছে, সেই আয়োডিনের যদি হাইপো এবং হাইপার হয় তাহলে আমার রোগীটা কী সৃষ্টি হয়? নেট্রামিউরের প্রথম গাঠনিক অবস্থাটাই সৃষ্টি হয় সেখান থেকে। এটা গেল 1 নম্বরে। 2 নম্বরে আসে, আমরা সবাই জানি নেট্রামিউর প্রথম শ্রেণীর গরম কাতর মেডিসিন, রোদ অসহ্য, রোদে যেতে পারে না, এই যাদের ছাতা ছাড়া চলতে পারে না, নেট্রামিউর এতটা রোদ অসহ্য যে সে রাস্তা দিয়ে হাঁটছে, নেট্রামিউর হাঁটছে, যে বিল্ডিংয়ের ছায়া আছে এই পাশ থেকে হাঁটি, এপাশে নেই, ছাতা আজকে তো নিয়ে আসি না, ছায়ায় হাঁটি, কত দূর যে দেখলো রাস্তা বাঁক ঘুরে গেছে, সূর্য ঘুরে গেছে, এক পাশে ছায়া নাই, ছায়া রাস্তার পাশে ক্রস করে ওই পাশে চলে যায়, আবার ওই ছায়ায় হাঁটবে। ছায়া তার এত পছন্দ এবং রোদ তার এত অসহ্য। তাইলে গরম কাতর, আর গরম কাতর যখন হবে তখন এই রুমের ভিতরে গরম লাগবে, ঘরের ভিতরে গরম লাগবে, রৌদ্রে গেলে গরম লাগবে। আবার রান্নাঘরে, গত একটা ক্লাসে কোথায় বলেছিলাম যে সবচেয়ে রান্নাঘর শত্রু হলো নেট্রামিউরের, ঠিক আছে, প্রচণ্ড ক্লান্ত হয়ে যায় ওখানে যে গরমের বদ্ধর ভিতরে। এবং আমাদের আরেকটা কি মেডিসিনে বলেছিলাম, আপনাদের তুলনা দিয়েছিলাম। তাহলে আমার নেট্রামিউর কি? গরম কাতর, সবাই জানি গরম কাতর কি চায়? ঠান্ডা পানি চাই। এবার গরম কাতর দিয়ে শুরু হয়েছে। আমার এই লবণটারে যদি জিজ্ঞাসা করা হয়, লবণ তুমি গরমকে ভয় পাও, রোদকে ভয় পাও, ওর যদি ভাষা থাকে তাইলে ও সেন্সেশন দিয়ে বলবে হ্যাঁ আমি ভয় পাই। কেন তুমি ভয় পাও? জানেন ওস্তাদ, আমি ছিলাম সমুদ্রের জল, আমি ছিলাম সমুদ্রের জল। তোমাদের এই কক্সবাজারের ওখানে লবণের ফার্ম আছে, লবণ চড়া বলে। লবণ চড়ার নাম জানেন? লবণ চড়ার কথাটার অর্থ কি? খুলনা একটা জায়গার নাম আছে লবণ চড়া, যেখানে লবণ এসে চড়া দেওয়া হয়। কক্সবাজারে অসংখ্য ফার্ম আছে, দেখবেন লম্বা লম্বা করে এরকম ওই মাছের গেরে, আপনাদের অঞ্চলে মাছের গেরের মতো, নিচে পলিথিন লেসে দিয়ে পরিষ্কার করে রেখে দেয়। এবারে পানি সেচ দেয়, বা যদি জোয়ারে এসে যায় ওইখানে আটকায় দেয়। এবারে পানিটা আস্তে আস্তে শুকিয়ে যায়, শুকাতে রোদ লাগাতে পানিটা আস্তে আস্তে কমে যায়, নিচে ওই মাটি, লবণ কাদা মাটিটা জমা পড়ে, ওইগুলো ওরকম ওখান থেকে নিয়ে আসে। তাহলে ওরে তো রৌদ্র দিয়েই ধরা হয়েছিল। এই লবণটাকে পানির থেকে তো আমরা রৌদ্র দিয়েই ধরেছিলাম, আর রৌদ্রের ভিতরে তো গরম ছিল না? ছিল। তাহলে অতএব ও যেখানে ধরা পড়েছে সে তো স্বাধীনচেতা ছিল, পানির ভিতরে ভ্রাম্যমান ছিল, ঘুরে বেড়াতো, সেইখান থেকে এসে আটক হয়েছে ওই ফার্মে, এবং সেখানে রৌদ্র দিয়ে তাকে তুলে আনা হয়েছে। অতএব সে তো সেখানে ভয় পাবেই। আপনাকে যদি কোনো কিছুতে একটা অ্যাটাক করে বা আক্রমণ করে বা আঘাতপ্রাপ্ত হয়, ওই জিনিসটা আপনি ভুলবেন না, ওটাকে আপনি আটকা পড়ে যাবেন না ওখানে সবসময়। তো এই লবণও তো রৌদ্র অসহ্য, অতএব সে রৌদ্র ভয় পেতেই পারে বা রৌদ্র তার কাছে অসহ্য হতেই পারে। 2 নম্বরে আছে গরমে বৃদ্ধি। আমাদের নেট্রামিউর গরম কাতর, আবার গরমে
রোগের বৃদ্ধি, আবার জলীয় হাওয়ায়ও রোগের বৃদ্ধি। তাহলে কি কয়টা চরিত্র আসছে? দুটো। দ্বিচরিত্র, উল্টা। গরমেও বৃদ্ধি, আবার জলীয় হাওয়ায়ও বৃদ্ধি, আবার জল পছন্দও করে। এইটাই কিন্তু পিকুলিয়ার সিমটম, কিন্তু এইগুলো মূলত পিকুলিয়ার সিমটম। ঠিক আছে? তাহলে জল এবং গরম দুটো। আমার এই লবণকে যদি ভাঙি, সায়েন্সের ছাত্র আছেন যারা, এই লবণ ভাঙলে কি কি পাওয়া যায়? লবণের রাসায়নিক কি নাম কি? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম প্লাস ক্লোরাইড। তার মানে সোডিয়াম এবং ক্লোরিন দুটো। কে জৈব কে অজৈব? তো হ্যালোজেন, একটা হ্যালোজেন না, ক্লোরিনটা হ্যালোজেন। তাহলে দেখেন এর ভিতরে দুটো পদার্থ রয়ে গেছে, একটা হলো সোডিয়াম আর একটা হলো ক্লোরিন, দুটো। তা দুটো যদি পদার্থ থাকে এর ভিতরে, সেখানে দুটোর তো আলাদা আলাদা চরিত্র আছে। ক্লোরিনের একটা আলাদা চরিত্র আছে এবং সোডিয়ামের আলাদা একটা চরিত্র আছে। তো সেই অনুযায়ী সে কাজ করে, এখানে কাজ করে দিয়েছে, এখানেও দ্বিচরিত্র দিয়েছে, দ্বিমুখী হয়েছে। তাহলে গরম এবং জলীয় দ্বিমুখী, আমার এর ভিতরেও দুটো উপাদান রয়ে গেছে। তাহলে এখানেও একটা আমরা সাদৃশ্য পাই। 4 নম্বরটা যদি দেখি, ঠান্ডা পানিতে গোসল প্রিয় বা অতিরিক্ত গোসল করে, এরকম একটা কথা। যদি আমরা আগে আসছি, তারপরে আবার 4 নম্বর আলাদা করে স্পেসিফিকভাবে দিচ্ছি। সেটা হলো নেট্রামিউর গোসল প্রিয় এবং ঠান্ডা জলে অধিকক্ষণ ধরে গোসল করে। আমার এই লবণ উৎপাদন হয়েছে কোন জায়গা থেকে বলেছি? সমুদ্রের পানির থেকে। পানির থেকে এখানে একটু অন্যদিকে যাই আমরা। আমার যে অস্তিত্ব, মা বাবা যারা বিদেশে চাকরি করেন, বমুক করেন, বহুদিন পর যদি মা বাবা আপনার কাছে আসে, আপনার সাথে একটা সুসম্পর্ক, একটা মূল অস্তিত্ব জায়গাটা খুঁজে পান না? আমার বাবা এসেছে, মূল জায়গাটা পান। তা আমার এই যে ঠান্ডা পানিতে গোসল, এরও তো পিছনের ইতিহাস কি? সমুদ্রের জল। অতএব জলের সাথে এর অস্তিত্ব, এটা আমরা রূপান্তর করে লবণে পরিণত করে নিয়ে আসছি, কিন্তু এর অস্তিত্বর কোথায়? জলের সাথে। তো যেখানে জলের সাথে হয়েছে সেখানে তো একটু ভালোবাসা থাকবেই। আমার অস্তিত্ব আমার মা বাবা, সেখানে আমার একটা ভালোবাসা থাকবে না? তো এই লবণের তো অস্তিত্ব ছিল জলের সাথে। অতএব সে যদি গোসলখানায় যাইয়ে 1 ঘন্টা পানি ডালে আর 25 বালতি পানি ডালে ঝর্ণা ছেড়ে বসে থাকে, অসুবিধা কি? তার আদি সম্পর্কের সাথে দেখা পেয়েছে, অস্তিত্বের সাথে দেখা পেয়েছে, তার উৎসের সাথে, সে যেখানে ছিল, যার কোলে ছিল, যার সাথে বিলীন হয়েছিল, তার সাথে দেখা পেয়েছে। অতএব পানি তো একটু বেশি সময় ডালবে, যার সাথে অস্তিত্ব থাকবে, ভালোবাসা থাকবে, তার তো একটু সময় বেশি দিতেই হবে। তাহলে এখানে আমরা একটা সাদৃশ্য পাই। নেট্রামিউরের পরবর্তী যদি আমরা যাই, নেট্রামিউর আছে অতি ঘাম, প্রচুর ঘামায়। নেট্রামিউর প্রচুর ঘামায়। এই গরম আসছে না, যে দেখেন কি হয়, আপনারা যখন এই রিক্সায় চলেন বা পরিশ্রমী শ্রমিকদের দেখেন, বিশেষ করে রিক্সায় বসে খুব তাড়াতাড়ি চোখে পড়ে, কারণ রিক্সাওয়ালা তো সামনে থাকে, আপনি পিছনে থাকেন। দেখবেন রিক্সাওয়ালার গেঞ্জিতে অনেক সময় ঘামিয়ে একটা পাশে সাদা চুনের মতো দাগ পড়েছে। দাগ পড়ে না? লবণ, শরীরে ঘামের মাধ্যমে শরীরের লবণটা ভেঙে গেছে, বাতাসে ঘামটা শুকিয়ে নিয়েছে, লবণটাকে ওইখানে জমিয়ে দিয়েছে। আমাদের নেট্রামিউরের রোগীর প্রচুর ঘাম এবং ঘামের লবণ জমে, পরে দেখবেন নেট্রামিউরের ঘাম এবং ঘামে লবণ জাগে, এরকম কথা আছে। তাহলে কি এ তো লবণের সাথে একেবারে সরাসরি সাদৃশ্য। লবণের সাথে রোগীর একদম সরাসরি, রোগী ঘামায় এবং ঘামের বিশেষ করে কালো পোশাক যদি থাকে, কালো পোশাকে একদম লবণটা বেশি দেখা যায়, কালোর উপরে সাদাটা বেশি দেখা যায়। ঠিক আছে? লবণ জাগে। তাহলে আমার ঘামের সাথে লবণের এখানে আমরা সরাসরি একটা সাদৃশ্য পেলাম। তাহলে 5টা গেল, আরও লাগবে সাদৃশ্য। হোমিওপ্যাথি যে সাদৃশ্য চিকিৎসা, দেখেন সাদৃশ্য আমার বেসিক সাদৃশ্যগুলো কি, ভেষজের সাথে বেসিক সাদৃশ্যগুলো কি। আচ্ছা, তারপরে আর একটা বলি, 6 নম্বরটা বলি। 5 নম্বরটা হয়ে গেল। 6 নম্বরে নেট্রামিউর বাহিরে ঘুরে বেড়াতে পছন্দ করে। নেট্রামিউর বাহিরে ঘুরে বেড়াতে পছন্দ করে, বই লেখা আছে। আমি আপনাদের ক্লাসে এক সময় বলেছিলাম, মনে হয় সম্ভবত কোন ক্লাসে জানি বলেছিলাম, যে নেট্রামিউরের রোগী যদি অসুস্থও থাকে আর যদি কেউ বলে যে আভা একটু শপিংয়ে যাওয়ার দরকার, লোক পাচ্ছি না, যাবেন নাকি? ও মোড় ছোট দিয়ে উঠে যাবে, হ্যাঁ চলো, চলে যায়। তখন আর অসুস্থতা থাকে না। তার মানে এত ভ্রমণ পিপাসু। বাইরে থাকলে সে ভালো থাকে, ঘরের ভিতরে অস্বস্তি বোধ করে, অসুস্থ ফিল করে। এর আরও কারণ আছে, অবশ্যই কারণ ছাড়া কোনো জিনিস ঘটে না। কেন একটা মানুষ ঘর সংসার ছেলে মেয়ে হয়তো ঘর ভালো লাগে, তার পর ভালো লাগবে কেন, বাহির ভালো লাগবে কেন? পিছনে কারণ আছে, সে কারণগুলো আমরা বলবো। তাহলে বাহিরে ঘুরে বেড়াতে পছন্দ করে। এই লবণটা যখন পানির সাথে ছিল, সমুদ্রের জল, সেই সমুদ্রের জলটাও ছিল নেই যে আমি বার্মা স্টেটের ভিতরে আছি, আমি বাংলাদেশ ক্রস করব না, আমি কক্সবাজারে আছি, আমি সাতক্ষীরার সমুদ্রের দিকে যাব না, আমি অন্য কোনো রাষ্ট্রে যাব না, এরকম কোনো ব্যাপার ছিল? স্বাধীনচেতা ছিল, প্রচণ্ড স্বাধীনচেতা ছিল। যেখানে ইচ্ছে সেইখানে কোনো পাসপোর্ট লাগে নাই, ভিসা লাগে নাই, ঘুরে বেড়াইছে। তবে সে কি, সে ভ্রমণশীল?
সে পানিটা ভ্রমণ শেষ, জোয়ারে নেমেছে ভাটায় এসেছে, জোয়ারে নেমেছে ভাটায় এসেছে, ইচ্ছা মতো গেছে। কোনো এক সময় যে আটক হয়েছে কক্সবাজারের ফার্মে, আটক, কথাটা মনে রাখবেন। আমার মূল সেন্ট্রাল সেন্সেশনে আসবে, এখানে একটা সেন্সেশন আসবে, আটক হওয়া। এ যখন সমুদ্রের পানিতে ছিল তখন এর ভিতরে একটা ভয় ছিল। আমাদের যদি এর যদি একটা অনুভূতি থেকে থাকে, অনুভূতিটা আছে, প্রত্যেকটা পদার্থের অনুভূতি আছে। বিজ্ঞান আজকের বা কালকের বা পরশুদিন বের করবে, প্রত্যেকটা পদার্থের একটা অনুভূতি সব বের করে ফেলবে। ওই যে আমরা জড়ো আর অজড়ো পার্থক্য করে ফেলাইছি, অনুভূতি নাই, সচল নাই, অমুক নাই, ও এক সময় ভেঙে যাবে, থাকবে না। প্রত্যেকটা পদার্থের অনুভূতি আছে। আমি যে কলেজে যে ঘন্টাটা পিটাই, ঘন্টাটা পিটান দিলে কত সময় ধরে ওর রিদমটা আসছে, সাউন্ড আছে এবং কম্পন সৃষ্টি হয়, অবশ্যই ওর অনুভূতি আছে। তাহলে আমার নেট্রামিউরের এই লবণকে যদি বলা হয় তুমি কি হয়েছো, ও তো বলবে আমি আটক হয়ে গেছি, আমি কি ব্রাহ্মমান ছিলাম, কি স্বাধীন চেতা ছিলাম, কক্সবাজারের চোর আমাকে ধরে ফেলেছে, ডাকাতরা ধরে ফেলেছে, কিডন্যাপার আমার আটকে ধরে ফেলেছে, কিডন্যাপিং। আমার নেট্রামিউর চোর ভয় পায়, ডাকাত ভয় পায়, ঘর চেক করে ঘুমায় না, ঘরে খিল দিয়েছে কিনা, চোরের খাটের নিচে আছে কিনা, আলমারির পিছনে আছে কিনা, পর্দার ফাঁকে আছে কিনা। আমি মাগরিবে নামাজ পড়ছিলাম, দরজাটা খোলা ছিল, ওই সময় ঢুকে পর্দার ফাঁকে আছে কিনা, খাটের নিচে আছে কিনা চেক করে না, খিল পরিবর্তন করে না, সিটকানি দেখে না, দরজা খুলে মশারির ভিতরে যে আবার খুলে দেখে, তার ভিতরে এই সন্দেহের ভিতরে আছে। আটক হওয়া, চুরি হওয়া, কিডন্যাপিং হওয়া, ডাকাতি হওয়া, এই ভয়গুলো আছে। এই নেট্রামিউরের ভিতরে ছিল যে আমি যে স্বাধীনভাবে ঘুরে বেড়াই, না জানি কখন বার্মার অথবা কক্সবাজারের কোন ফার্মে জানি আমি আটক হয়ে যাই, কোথায় জানি আমি কিডন্যাপ হয়ে যাই, চোরের দ্বারা চুরি হয়ে যাই আমি আমার অস্তিত্ব থেকে। তাহলে কি সেখানে সাদৃশ আছে? চোর ডাকাত যখন কথাটা আসছে, আমরা চোর ডাকাত কথাটার একটা নাম্বার দিয়েই বলি, 7 নাম্বার দিয়ে। চোর ডাকাত কিডন্যাপারের ভয় সমান সমান কথাটারে যদি আমরা এক কথায় প্রকাশ করতে চাই, কি হবে? নিরাপত্তাহীনতা। আপনার যদি সারাদিন ভয় থাকে যে আমার বাড়িতে চুরি হবে, আমার ঘরে চোর ঢুকেছে, আমার বাড়ি ডাকাতি হবে, তবে কি আপনি নিরাপত্তা থাকবেন? নিরাপত্তাহীন হয়ে যাবেন না? নিরাপত্তাহীন। আমার নেট্রামিউর রোগীর মূল একদম বেসিক যে সেন্সেশনটা, সেটাই হবে নিরাপত্তাহীনতা। সে নিরাপত্তাহীনতায় ভোগে, ঠিক আছে? এই জন্য দেখবেন তার প্রচুর ভয়ে আছে, ভূতের সাথে কথা বলে, ভূতের সাথে আছে। এ বড় হোমিওপ্যাথির আরও গভীরের সায়েন্স, খুব গভীরের সায়েন্স। নেট্রামিউর রোগী আমি ভালো করেছি। আমাদেরই এক ছাত্রের মা, তার 60 বছরের জিন লেগেছে, তাকে একদম শুকনো করে ফেলেছিল এভাবে। ঢাকা মেডিকেলে ভর্তি ছিল, মৃত্যু সজ্জায়, ডাক্তার বলে দিয়েছে বাঁচাতে পারবো না। ছেলে এসে কাঁদে, বলো স্যার কী করা যায়, আমাকে নিয়ে আসো। সব ডায়াগনোসিস করে দেখি যে ঔষধ আছে নেট্রামিউর। এখন নেট্রামিউরের যে জিন আছে, জিন লাগে, অমুক লাগে, এগুলো সাধারণ বই পাওয়া যায় না। ঔষধ দিলাম, তার সে 60 বছরের জিন পালিয়ে গেল। 60 বছরের জিন পালিয়ে গেল এই নেট্রামিউরে। তারপরে আরও গল্প আছে এরকম, এখন দেখতে পাবেন। তাহলে চোর ডাকাতের ভয়, নিরাপত্তাহীনতা। এই বেটার কি নিরাপত্তা ছিল? এখন নিরাপত্তা আছে। একটু পরেই তো এখান থেকে ভেঙে দিয়ে আপনি তরকারির ভিতরে, আগুনের ভিতরে দিয়ে দিবেন ওকে। আপনি দিয়ে লবণ দিয়ে, লেবু দিয়ে চটকে দিয়ে এর শরবত বানাই দিবেন, তাহলে এর অস্তিত্ব আছে। এখন যে রূপে আছে, কত সুন্দরভাবে আছে, স্বচ্ছভাবে আছে, কিন্তু তার স্বাধীনতা নাই, যদিও আটকা পড়ে গেছে প্যাকেটের ভিতরে। স্বাধীনতা খর্ব হয়েছে। এই স্বাধীনতার থেকে আরেকটা বলতেছি। তাহলে এই লবণ নিরাপত্তাহীন, যে আমি এই আছি, কোন সময় জানি একটু পরেই আমার টক দিয়ে খেয়ে ফেলায়। এই মেয়েরা আছে, টক দিয়ে খেয়ে ফেলে। আবার বলতে পারে, তাও হতে পারে। আবার কেউ আছে ওই পেঁয়াজ, মরিচ, হলুদ দিয়ে, ওর সাথে লবণ দিয়ে ইচ্ছে মতো কষাতে পারে, একেবারে আমার জান রহু শেষ করে দিবে, পারে না? আবার কেউ বলতে পারে যে আমারে আবার গলাইয়াও দিতে পারে। তাহলে কেউ নিরাপত্তা আছে? নিরাপত্তা আছে? নিরাপত্তাহীনতায় সে ভোগে। নিরাপত্তাহীনতায় ছিল যখন জলের ভিতরে ছিল, সমুদ্রে, তখনও যে আমি কখন জানি আটক হয়ে যাই, সেখানেও নিরাপত্তাহীনতা ছিল। এই জন্য আমাদের নেট্রামিউরের রোগীও মূল সেন্সেশনটা হবে নিরাপত্তাহীনতা। স্বাধীন চেতা, একটা কথা বলেছি, স্বাধীন চেতা। এ যখন সমুদ্রের জলে ছিল, সে স্বাধীন ছিল? আমাদের নেট্রামিউর যতগুলো হোমিওপ্যাথি ঔষধ আছে, তার ভিতরে আমার মনে হয় প্রথম গ্রেডের দিকে যাবে নেট্রামিউরের রোগী প্রচণ্ড স্বাধীন চেতা। নেট্রামিউরে আপনাদের আগে একদিন আলোচনা করেছিলাম প্রেমা নাম দিয়ে, প্রেমা এর নাম দিয়েছিলাম যে প্রেমা, অসম প্রেমের প্রেমিক। এই প্রেমাও কিন্তু স্বাধীন চেতা। নেট্রামিউর একটা ভালো গুণ আছে, নেট্রামিউর যদি কারোর সাথে প্রেম করে আর যদি কথা দিয়ে বসে যে তোমার ভালোবাসি, ও ছেড়ে যাবে না, ওর সাথে বিয়ে বসবে। এই জন্য আমাদের সমাজে বড় বড় দুর্ঘটনাগুলো ঘটায়, অধিকাংশই ঘটায় হলো নেট্রামিউর। তার মানে গরিবের ছেলে, কালো ছেলে, অশিক্ষিত ছেলে, চাকরি বাকরি নেই, এরকম অনেক সময় ঘটনা ঘটায় না, যার লাগে ম্যাচিং হয় না, সোজা অসম, যেটা সেই অসমর লাগে যে নেট্রামিউর একটু দ্বিধাবোধ করবে না, মন দিয়েছি তোমাকে সব দিয়ে দেব। এই জন্য দেখবেন ওই মা বাপ ছেড়ে, মা বাপকে ভায়োলেশন করে যেও বিদ্রোহ করে বিয়ে বসে দুর্ঘটনাগুলো ঘটাই ফেলায় নেট্রামিউর, আবেগী লোক। অতএব নেট্রামিউর যদি প্রেমিকা হয়ে থাকে, কথা দিয়ে থাকে, তার আর কান্নার শেষে কান্নার আর কিছু নাই, যে না আমি নিশ্চিত পাবো, ও ভালো মানুষ, এই জায়গাটা থাকে।
কিন্তু সাইকোটিকের একটা প্রেমী থাকলে খবর আছে, শুধু ফুচকা খাইয়েই কিন্তু ছেড়ে দিবে, খুঁজে পাবেন না, কান্দে মারবেন নিজে শেষে। নেটটামের খুব ভালো প্রেমী, এই জন্য আমি নাম দিয়েছিলাম যে প্রেমা বা প্রেমী। প্রেমীদের ঔষধ হলো আমাদের নেটটামের, অসম প্রেমে ভোগে। যাই হোক, সে স্বাধীন চেতা। এই লবণটা যখন পানিতে ছিল সেও ছিল স্বাধীন চেতা, ব্রাহ্মমান, ঘুরতে পছন্দ করে, সব লক্ষণগুলো দেখেন বেসিকভাবে। বেসিক, আমি এই বেসিক সিমটম বলি, একেবারে সাদৃশ। তারপরে তো প্রুভিং লক্ষণের গুরুত্ব তো আছেই, এগুলো তো আমার বেসিক আছে। প্রুভিংয়ে আরও কিছু যোগ হয়েছে, এর আভ্যন্তরীণ গুণাগুণটা কী, আভ্যন্তরীণ কী কী ক্ষমতা রাখে সেগুলো না আসবে আমার প্রুভিংয়ে। কিন্তু আমি বেসিকগুলো না শিখতে আমার অসুবিধাটা কোথায়? আমাদের এটা বুঝতে আরও সুবিধা হবে, ভুলে না যাওয়ার একটা ক্ষেত্র তৈরি হবে যে না আমি সহজে ভুলে যাব না। ঠিক আছে, তারপরে আছে নেটটামিউট। যদি পড়তে যান আপনারা দেখবেন নেটটামিউট কিন্তু ব্যর্থ প্রেমিকের যে কাদাকাদি করে তাদেরও ঔষধ। ওই একজনে গেছে, তার মতো নেটটামিউট ছিল, সে মন প্রাণ দিয়ে দিয়েছে, কিন্তু তার সাথের জন মন প্রাণ দেয় না, সে তার দিয়ে চলে গেছে। ঠিক আছে, তাকে ছেড়ে চলে গেছে। নেটটামিউট এটা ভুলতে পারে না, এটা ভুলতে পারে না। শোক দুঃখ আঁকড়ে বেঁচে থাকে। আঁকড়ে কথাটা আপনারা পাবেন না, আপনাদের লেখা আছে শোক দুঃখের ইতিহাস বা শোক দুঃখজনিত রোগ। নেট্রামিউর আছে, অ্যাপিসমেল আছে, আপনাদের ইগনেশিয়া আছে, অ্যাসিডফস আছে। ঠিক আছে, তাহলে এই সমস্ত শোক দুঃখ বহন করে যে রোগগুলো হয় তার ভিতরে আমার নেট্রামিউর খুব দারুণ মেডিসিন। ইগনেশিয়ার চেয়ে যাদের, ইগনেশিয়ার আঘাতটা হলো অ্যাকুইট, এটা যখন পুরনো হয়ে যায়, শরীরে বসে যায় আঘাতটা, বহু বছর ভুগে আসছে, তখন যখন এই রোগীটা পড়ে হয় তখন আমাদের এই নেট্রামিউরকে আনতে হয়, সেইখান থেকে তুলে দেয়, আমার এই রোগীকে তুলে সুস্থতা দান করে। সেখানেও হরমোনের খেলা। তার মানে আমি এতদিন যে দুঃখ কষ্ট ভোগ করেছি, এরপরে যে হরমোন নিশ্চিত হয়েছে, এই হয়ে আমি আজকের নার্ভাস সিস্টেমে চলে গেছি, সেখানেও এক বিশাল হরমোনের খেলা। তাহলে এই শোক দুঃখ এই কথাটাকে যদি আমরা ব্র্যাকেট করতে চাই এক কথায়, ওই যেমন আগে বলেছিলাম নিরাপত্তাহীনতা, চোর ডাকাতের ভয়, তার মানে নিরাপত্তাহীনতা। এই শোক দুঃখ ভয়ের এরে যদি আমরা করি তাহলে বলতে পারি আমরা অতীত আঁকড়ে বেঁচে থাকা। অতীত আঁকড়ে থাকা তার মানে কি, আমি সেই স্কুল জীবনে প্রেম করেছিলাম, সেই আঘাত আমি এখনও ভুলতে পারি না, আমি এখনও স্মৃতিচারণ করি, আমি এখনও গান শুনি। ঠিক আছে, নেটটামের আবার দুঃখের গানও শোনে, দুঃখের গান শুনে খুব হয়ে যায়, বিমর্ষ হয়ে যায় দুঃখের গানগুলো শুনে। তাহলে এটা কি অতীত আঁকড়ে বেঁচে থাকা না? তাহলে কথাটা আমরা সমান সমানে নিতে পারি কি, অতীত আঁকড়ে বেঁচে থাকে। এই বেটারও তো অতীত আছে। এই লবণটা যদি বলা হয় যে তুমি একটু স্মৃতিচারণ করো, তখন এও বলবে না আমার কত সাথী ছিল, কত বন্ধু ছিল, আমি সমুদ্রের জল ছিল আমার মা, আমি মায়ের কোলে ছিলাম, আমার ভাই বোন ছিল, আমার প্রেমিক ছিল, অমুক ছিল, সবার মাঝখান থেকে আমি আটক হয়ে আজকে চলে আসছি। বলবে অতীত আছে এর পিছনে, এর পিছনে অতীত আছে। আমার নেট্রামিউরের রোগীর পিছনেও অতীত আছে, বিশাল অতীত আছে। আচ্ছা, এবার আরেকটু ডিপে ঢুকি। নেট্রামিউরের যেগুলো সাধারণ বইগুলো নিয়ে আপনারা পাবেন না, আরেকটু ডিপে আমরা ঢুকি। নেট্রামিউরের রোগী মনে করে যে আমি পরিবারে আটক হয়েছি, এই জন্য আপনাদের আগের বার আলোচনায় বলেছিলাম ঘরের চেয়ে পর ভালো নেট্রামিউর। তার মানে ঘরের লোকের চেয়ে তার কাছে পর ভালো। ঘরের লোকের জন্য কৃপণতা, বউ বলতেছে আমার এই নাই, চিকিৎসা নাই, অমুক নাই, শাড়ি নাই, কাপড় নাই, বাচ্চারা বলতেছে ও না থেকে কোথায় এক মেহমান আসছে, বা কোথায় ওনার এক পরিচিত লোক আছে, বা কোথায় একজন বন্ধুত্ব আছে, তার পিছনে খরচ করে দিতে পারে। নেট্রামিউর ঘরের লোকের প্রতি উদাসীন। ঠিক আছে, ঘরের লোকের পরে উদাসীন। সে কী জন্য? সে মনে করে, কি মনে করে, কোন জায়গা থেকে এই রোগটা সৃষ্টি হলো, ঘর রেখে পর ভালো হলো, কী কারণের জন্য? সে মনে করে যে ঘরে আমি আসলে আটক হয়ে গেছি, ওই ছেলেমেয়ের সন্তানের চেয়ে আমার ওই বাহিরেই বেশি ভালো লাগে। এই আটক হওয়া, ঘরের যেমন নিজে মনে করে যে আমি আটক হয়ে গেছি, এই আটক থেকে মুক্তি চায়, এই আটক থেকে মুক্তি চায় বলে সে ঘর ছেড়ে বাহিরে, ওই যে বাজারে শপিংয়ে গেল একটু আগে, ওই যে ঘুরতে গেল, এই অসুস্থতা তার ভিতরে একজনের সাথে হাঁটতে চলে গেল, অনেক বাইরে যাই, পার্কে যাই, বা অমুক জায়গায় যাই, বা পিকনিকে যাই, বা অন্য জায়গায় যাই, এই যে বহির্মুখী। কারণ ওই ঘরটা ভালো লাগে না বলে ওখানে মনে করে আমি আটকে আছি। তো একটা জিনিস যদি মনে করে আমি আটক হয়েছি, আটকে আছি, সেখানে তো সে একটু মুক্তি চাবে। এমনি সে স্বাধীনচেতা মানুষ। স্বাধীনতার মানুষ যদি কোনো জায়গায় একটু মনে করে না আমি এখানে আমার স্বাধীনতা নেই, খর্ব হয়েছে, সে তো মুক্তি চাবেই। আমার এই লবণটা যদি প্রকৃতি চায়, সেও এখন চাবে যে আমার একটু পানিতে ভিজাই দাও, আমি আবার আমার অস্তিত্বতে চলে যাই। চাবে না? সে এখন আটক হয়েছে না, বয়মে আটক হয়েছে না, এই পলিথিনের প্যাকেটে আটক হয়েছে না, আপনার ছোট বয়মে আটক হয়েছে না, আপনার বোতলের ভিতরে আটক হয়েছে না, তো সে তো মুক্তি চাবে। চাবে? যে আটক হয়েছে স্বাধীনচেতা মানুষ, সে অবশ্যই মুক্তি চাবে। ওইখান থেকে নেট্রামিউর মুক্তি চায়, ওই সংসার থেকে। এই জন্য সে পরকীয়ায় জড়ায় বেশি। এই জন্য আমি প্রেমা বলেছি, প্রেমা আর প্রেমী, সে মুক্তি চায়। আচ্ছা, তারপরে আরও একটা ঘটনা আছে, মুক্তি চাওয়ার পিছনে আরও ঘটনা আছে, সেটা আমি সাদৃশ্যের সাথে করে দেব। তারপরে আছে তার বিশ্বাস তার সাথে অন্যায় করা হচ্ছে। নেট্রামিউরের রোগী ওই যে সংসার ছেড়ে যেতে চায়,
বা সংসার ভালো লাগে না বা বহির্মুখতে চায়, সে সবসময় মনে করে যে আমার সাথে অন্যায় করেছে, বউ আমার সাথে অন্যায় করেছে, সন্তানরা আমার অন্যায় করেছে, আপনজনরা যারা ঘরের ভিতরে আছে তারা আমার সাথে অন্যায় করছে। তার মানে কি, সে মনে করে আমার সাথে অন্যায় করা হচ্ছে। এই লবণরে যদি জিজ্ঞাসা করা হয়, লবণ তোমার সাথে কোনো অন্যায় করা হয়েছে বা তুমি কি, ও তো লাভ দিয়ে উঠে বলবো অবশ্যই আমার সাথে অন্যায় করা হয়েছে। আমার সেই সমুদ্রের জল, আমার বাড়িঘর, আমার দেশ, আমার বসবাসের স্থল, আমার জায়গা, সেখান থেকে আমাকে ধরে আটক করে এনে রৌদ্রে দিয়ে, তাপে দিয়ে, যে আমি সহ্য করতে পারি না, সেইগুলো নিয়ে আমাকে বন্দি করে রাখা হয়েছে। তাহলে কি আটক? এবং তার সাথে অন্যায়, সে ভাবতে পারে যে হ্যাঁ আমার সাথে অন্যায় করা হয়েছে, বলতে পারে এটা অন্যায় করা হয়েছে না? তার জায়গা থেকে, তার মাতৃত্বের জায়গা থেকে, তার বাসস্থান থেকে, তার পথ থেকে, সব জায়গা থেকে তুলে এনে তার সাথে অন্যায় করা হয়েছে না? তাহলে আমার রোগী যদি ভাবে যে আমার সাথে অন্যায় করা হয়েছে, সেটা অস্বাভাবিক কি বেশি কিছু অস্বাভাবিক হবে? মোটেই অস্বাভাবিক হবে না। তাহলে আমার রোগী, নেট্রামিউরের রোগী, এই সমস্ত লক্ষণ পেতে হলে রোগীর সেই জায়গায় যেতে হবে, সেই আলমারির সেই তালা খুলতে হবে। নাহলে সরাসরি বলবে না আমার পরিবার, আমার বউ আমার সাথে অন্যায় করছে, এসেই আপনার কাছে বলবে না। সেই মনো আলমারি, সেই মনো ড্রয়ার খোলার মতো যোগ্যতা থাকতে হবে আপনাদের। তারপরে আছে অসম প্রেমের প্রেমী। নেট্রামিউর অসম প্রেম, এই অসম কথাটার অর্থটা কি বুঝতে হবে। অসম, যা সমান নয়। তার মানে আপনারা যদি এটা বিয়ে করেন, বিয়ে করার আগে দেখেন না ছেলে শিক্ষিত কিনা, বংশে মিলবে কিনা, ধন সম্পদে মিলবে কিনা, সব কিছু দেখে একটা সমতা বজায় রেখে তারপরে তো লম্বা, খাটো, চিকন, কালার সব কিছু দিয়েই তো একটা সমতা বিধান করা হয়। আমাদের নেট্রামিউর যখন প্রেমে পড়ে, এই বাদ বিচারটা করে না, অসম প্রেমে সে আটক হয়ে যায়। তার মানে বাড়ির কাজের লোকের সাথে প্রেম হয়ে গেল, বা অন্য একজন পাড়া প্রতিবেশীর সাথে হতো, বাড়ি ভাড়াটিয়ার সাথে হয়ে গেল, ওই কয়দিন টেম্পুতে গেছে তার সাথে, সে ড্রাইভারের সাথে প্রেম হয়ে যেতে পারে। এরকম বিভিন্ন ঘটনা ঘটে যেতে পারে। তার মানে কি, কথাটা কি হবে, জাত বিচারহীন। তার মানে নিজের মূল্যের জায়গাটা না রাখতে পারে, সব পাত্রে সে কি হয়, একাকার হয়ে যায়, গলে যায়। কালা দালার ব্যাপার নাই, বুড়া বুড়িরও দরকার নাই, বয়সের চাইয়ে কম বেশি হোক ওটাও দরকার নাই। তার মানে কি, একাকার হয়ে যাওয়া। এবার আপনারা এটা বলেন, একই একাকার হয়? মাংসের ভিতর দিলেও একাকার হয়ে যাবে, সেখানে স্বাদ বাড়াবে। আবার শাকের ভিতরে দিলেও হবে, মাছের ভিতরে দিলে হবে, যে তরকারির ভিতরে দিলে হবে, সবার সাথে একাকার হয়ে যায়, সেখানে কি স্বাদ বাড়ায়? প্রেমেও তো স্বাদ বাড়ায়। স্বাদ না পাইলে কি আর প্রেম হয়? তা আমার নেট্রামিউর রোগীও তো যেখানে যায় সে স্বাদ বাড়ায় নিজের, ঠিক আছে, সব জায়গায় স্বাদ পায়, স্বাদ বাড়ায়। আমার এই লবণও অসম প্রেমের প্রেমী, সবাই স্বাদ বাড়ায়। ওই টক খাবেন, সেখানেও লবণ। আবার অমুকটা খেতে যাবেন, কষ জাতীয় চালটা খেতে যাবেন, তিতা খেতে যাবেন, সেখানেও লবণ। তরকারির মধ্যে লবণ, মাংসের ভিতরে লবণ, বিভিন্ন জায়গায় লবণ দিয়ে সে একাকার হয়ে যায়। জাত বিচার মানে নি যে আমি লবণ, আমি এসিআই, আমি ওই শাকের ভিতরে যাব না, আমার গোশ দাও, গোশের ভিতরে যাব, শুনবে না, একাকার হয়ে যায়। আমার নেট্রামিউরের রোগীও এই প্রেমের ক্ষেত্রে একাকার হয়ে যায়। এইটাকেই বলা হয় অসম প্রেম। এই কয়টা থাক, লবণের সাথে আপনাদের সাথে সেরকম বললে সারাদিন প্রত্যেকটা লক্ষণকে নেওয়া যায়। প্রত্যেকটা লক্ষণকে আমরা এভাবে বেসিক সিমিলারিটিতে আমরা নিয়ে যেতে পারি। আর বাড়াবো না, এখানে শেষ করি।